অনেক দূর থেকে ফজরের আজান কানে আসতেই চোখের পানি মুছে নিলাম। আমার বিয়ের ১.৫ বছর হয়ে গেছে, কিন্তু এখনও স্বামীর সাথে একটা কথা বলতে পারিনি। আমাকে বিয়ে করে চলে গেছে আমেরিকা। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিলাম। অতঃপর নিজের ঘরের দিকে পা বাড়ালাম। নামাজ শেষ করে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। বড্ড মাথা ব্যথা করছে, তাই চুলায় গরম পানি বসালাম চা বানাতে। চা বানিয়ে নিজের ঘরে এলাম আবারও। বিছানায় বসে চা খাচ্ছিলাম, হঠাৎ চোখ পড়ল একটা ছবির ওপর। মুহূর্তেই ভুলে গেলাম মাথা ব্যথার কথা। ছবিটা হাতে তুলে নিলাম। আমার চোখে জলরাশি জমা হয়েছে। ছবিটা আর কারোর নয়, আমার স্বামীর। হাত বুলিয়ে দিলাম তার ছবিতে। তাকে কখনো ছুঁয়ে দেখা হয়নি। আচ্ছা, আমি কি কখনো তাকে ছুঁতে পারবো না নিজের হাতে? আমার বুকটা ভারী হয়ে গেল। আচ্ছা, সেও কি আমার কথা ভাবে? সেও কি আমার কথা ভেবে রাত জাগে? এই যে আমি তার অপেক্ষায় শত শত রাত পার করে দেই, এই যে আমি গাড়ির আওয়াজ পেলেই ছুটে যাই সে আসবে বলে, কিন্তু সে আসে না একবারও। সেও কি আমার কথা ভাবে? সেও কি আমার কাছে আসতে চায়? আচ্ছা, সে যদি জানতে পারে আমার রাত জাগার কারণ, সে তাহলে কি করবে? আর ভাবতে পারলাম না, কারণ আমার হাতের কাপটা নিচে পড়ে গেছে। তার কথা ভাবতেই আমার শরীর এতটা কাঁপতেছিল যে চায়ের কাপটা হাত থেকে পড়ে গেছে। আমার নাম রাই। আমার বয়স 18 বছর। মামা আর মামির কাছে আমি বড় হয়েছি। আমার স্বামী আবরার খান জয়। সে পেশায় একজন ব্যবসায়ী। আর বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন। আবরার ছবিটা খুব যত্ন করে শাড়ির আঁচল দিয়ে পরিষ্কার করলাম। ছবিটা বিছানার পাশে রেখে ভাঙা কাঁচগুলো পরিষ্কার করে নিলাম। হঠাৎ করে একটা কাঁচ আমার হাতে ঢুকলো। হাতের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। মনে পড়ে গেল অতীতের কথা। আমার তখন 10 বছর বয়স। আমি গ্রামের সাধারণ একটা পরিবারের মেয়ে। আমার মা ক্যান্সারে মারা গেছে যখন আমার বয়স 10 বছর। মা মারা যাওয়ার পর বাবা আবারও বিয়ে করে। সৎ মা আমাকে একদমই দেখতে পারতো না। আমার বাবার গ্রামের বাজারে কাপড়ের দোকান ছিল অনেক বড়। বাবা সারা দিন পর বাড়িতে আসলেই সৎমা আমার নামে মিথ্যা বলে বিচার দিত। আমার নিষ্ঠুর বাবা সত্য মিথ্যা যাচাই না করে আমাকে শাস্তি দিত। আমার কষ্ট সহ্য করতে না পেরে মামা আমাকে তার কাছে নিয়ে আসেন। আমার মামা গ্রামের চেয়ারম্যান। গ্রামে মামার মোটামুটি ভালোই দাপট আছে। মামা আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু মামি আমাকে একদমই দেখতে পারতো না। আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। এভাবেই দিন যাচ্ছিল। আস্তে আস্তে আমি বড় হতে লাগলাম। আমার বয়স যখন প্রায় 17 বছর, তখন এক বৈশাখী ঝড়ের মতো আবরার আমার জীবনে আসে। আবরার এসেছিল তার বন্ধুদের সাথে বেড়াতে আমাদের গ্রামে। আবরারকে আমি চিনতামও না। সবই ঠিকঠাক ছিল, কিন্তু এক কালবৈশাখী ঝড় আমার জীবনটা এলোমেলো করে চলে গেল। এই রাই, কোথায় চলে গেলি? মামির গলার আওয়াজ শুনে রান্নাঘর থেকে দৌড়ে তার কাছে গেলাম। আমি যেতেই মামি বলল, হ্যাঁ রে নবাবের বেটি, এত সময় লাগে আসতে? রাই নিচু স্বরে বলল, মামি, আসলে আমি খাচ্ছিলাম তাই। হ্যাঁ, সারাদিন শুধু গেলা আর অন্ন ধ্বংস করা, তাই না? এই নে টাকা, আজ স্কুল থেকে আসার সময় এই ঔষধগুলো নিয়ে আসবি। ঠিক আছে মামি, রাই বলল। একটু পরেই রাই স্কুলে চলে গেল। স্কুল শেষ করে ওষুধ কিনে নেয় রাই, কিন্তু তারপরেই মুষলধারে বৃষ্টি নামে। রাই 3 ঘন্টা দাঁড়িয়ে থাকে একটা দোকানের পাশে। ওইদিকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। রাই কোনো কুলকিনারা না পেয়ে এবার দৌড় দেয় বৃষ্টিতে। এদিকে মেঘে চারিদিকটা অন্ধকারে ছেয়ে গেছে। কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। রাই দৌড়াতে দৌড়াতে একটু দূরেই একটা কুঁড়ে ঘর দেখতে পেল। রাই ওই ঘরটার দিকে দৌড়ে গেল। রাই ঘরটায় প্রবেশ করতেই তার মুখে ভয় এসে জমা হলো, কারণ ওই ঘরে একটা ছেলে বসে আছে খড়ের পাশে। ছেলেটাও রাইকে দেখে কিছুটা ঘাবড়ে গেল। এদিকে রায়ের ভিজে যাওয়া শরীরে লেপ্টে যাওয়া জামার দিকে তাকিয়ে ছেলেটির নাজেহাল অবস্থা। রায় যে তাকে ভয় পাচ্ছে ছেলেটা বুঝতে পেরে বলল, আমাকে ভয় পেতে হবে না, আমিও তোমার মতো বৃষ্টিতে আটকে গেছি পুচকি। বৃষ্টি থামার আগে তুমি চাইলে এখানে বসতে পারো। ছেলেটাকে রায়ের খারাপ মনে হলো না। রায় ছেলেটার থেকে অনেকটা দূরে বসলো। রায়কে স্বাভাবিক করার জন্য ছেলেটা বলল, তোমার নাম কি? রায় কাঁপা কাঁপা গলায় বলল, আমার নাম রায়। আপনার কি নাম? ছেলেটা জবাব দিল, আমার নাম আবরার খান জয়। আপনাকে তো কখনো দেখিনি। আপনি কি এলাকায় নতুন? আসলে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছি।
একটু দরকারে বেরিয়েছিলাম, কিন্তু দেখো বৃষ্টির জন্য আটকে গেলাম। তুমি কেন আটকে গেলে বৃষ্টিতে? স্কুল শেষ করে মামার ঔষধ কিনতে দেরি হয়েছে। ও, তুমি তো শীতে কাঁপছো। তুমি আমার এই শার্টটা পরতে পারো। না থাক, লাগবে না। আরে নাও তো, ভালো লাগবে। রাই শার্টটা নিল। এমনিতেও তার শীত লাগছিল অনেক। এমন অনেক কথা হলো রাই আর আবরারের মাঝে। কথা বলতে বলতে দুইজন যে কখন ঘুমিয়ে গেছে তা বুঝতেই পারলো না। আর ওটাই ওদের কাল হয়ে দাঁড়ালো। মানুষের প্রচণ্ড চিৎকারের আওয়াজে আবরার আর রায়ের ঘুম ভাঙে। তারা বাইরে আসতেই সবাই তাদেরকে ঘিরে ধরল। একজন বলল, এই মাইয়া, এতই যখন পুরুষ মানুষের লোকে ঢলাঢলি করতে মন চায়, তাহলে নিজের মামারে বলতে পারিসনি? এইভাবে লুকিয়ে লুকিয়ে তামাশা করছিস কেন? এমন ভাব ধরে থাকিস যেন কিছুই বুঝিস না, আর তলে তলে পুরুষ মানুষের সাথে রাত কাটাতে ভালো লাগে, তাই না? আরেকজন বলল, তা হ্যাঁ রে, লুকিয়ে লুকিয়ে এইভাবে অবৈধ সম্পর্ক কতবার করেছিস, হ্যাঁ? আবরার এবার সহ্য করতে না পেরে বলল, আপনারা এইসব কি বলতেছেন? কারো ব্যাপারে না জেনে কথা বলা উচিত না। কাল রাতে আবরার কথা শেষ করার আগে আরেকজন বলল, ব্যভিচার করে এখন আবার বড় বড় কথা? এই, ওদের নিয়ে চল। আবরার আর রাইকে নিয়ে বিচার সভা বসেছে। গ্রামের সবার একটাই কথা, হয় রাইকে বিয়ে করতে হবে, নইলে তারা আবরারকে জেলে দেবে। রায়ের মামা মামি খবর পেয়ে দৌড়ে এসেছে। কাল সারা রাত রায়ের মামা রাইকে খুঁজেছে। মামাকে দেখে রাই তার কাছে গেল। মামাকে জড়িয়ে ধরতে গেলেই রায়ের গালে সজোরে থাপ্পড় পড়ল। রায়ের মামা বলল, আমাকে একদম তুই ছুবি না। এই পাপ করার আগে তুই কেন মরে গেলি না? আমার মান সম্মান এভাবে তুই নষ্ট করে দিলি? মামা, বিশ্বাস করো, আমি কিছুই করিনি। ওনারা না জেনেই আমার নামে মিথ্যা কথা বলছে, রায় বলল। রায়ের মামি বলল, হ্যাঁ রে, একে তো পাপ করেছিস, আবার বড় বড় কথা। নিজের মাকে খেয়ে বসে আছিস, বাবার ঘরেও তো ঠাঁই হলো না, এখন আমাদের ঘরে এসে পড়লি। পরের কথা সহ্য করতে পারলেও নিজের মানুষদের এই অপবাদ রায় সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়ল। রায় বলল, আমাকে তোমরা ভুল বুঝছো মামা, আমি ওই লোকটার সাথে কিছুই করিনি। আস্তে আস্তে পুরো গ্রামে আবরার আর রায়ের কথাটা ছড়িয়ে পড়েছে। পুরো গ্রামে রাইকে নিয়ে সিসি করা শুরু করে দিয়েছে। আবরারের বন্ধুরাও এলো। আবরার তার বন্ধু সাদির বাড়িতে এসেছিল ওর বোনের বিয়েতে। সাদি অবস্থা খারাপ দেখে আবরারকে বলল, যা করার তাড়াতাড়ি কর আবরার, একবার যদি তোকে জেলে দেয় এরা, তাহলে কিন্তু তোর রক্ষা নেই। তোর বাবার মান সম্মান সব শেষ হয়ে যাবে, তাই যা করার ভেবে চিন্তে কর। আবরার কিছুক্ষণ ভেবে তারপর বলল, ঠিক আছে, আমি এই মেয়েটাকে বিয়ে করব। আবরারের কথা শেষ হতেই সবাই কাজী আনতে গেল। অবশেষে আবরার আর রায়ের 15 লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়ে গেল। রাইকে ওর মামা আর ঘরে তোলেনি। শেষ বিদায়ে নিজের কলিজার টুকরার দিকে ফিরেও তাকায়নি। গাড়ি চলছে আপন গতিতে। আবরার রাইকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছে। গাড়িতে কেউ কারোর সাথে কোনো কথা বলেনি, তবে আবরার ফোনে কারোর সাথে কথা বলছে। আবরার রাইকে নিয়ে বাড়িতে ঢুকলো। গাড়ির ভেতরে যেতেই আবরার গাড়ি থেকে নেমে গেল, কিন্তু রাইকে বের হতে বলেনি। রাই চুপচাপ গাড়িতেই বসে আছে। হঠাৎ কেউ একজন গাড়ির দরজা খুলে দিল। রাই সেই দিকে তাকিয়ে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বয়সের দিক থেকে রায়ের চেয়ে বড়ই হবে মেয়েটা। মেয়েটা কোমল গলায় বলল, আমার নাম মিশকা, সম্পর্কে তোমার ননদ হই। কি হলো, নেমে এসো, বাড়ির মধ্যে সবাই অপেক্ষা করছে তোমার জন্য। রাই মাথা নিচু করে বেরিয়ে এলো। রাইকে বাড়ির ভেতর মিশকা নিয়ে গেল। রাই বাড়ির ভেতরে যেতেই এক ভদ্র মহিলা বলে উঠল, এই গাইয়া ভূতটাকে কেন বাড়ির ভেতরে নিয়ে এলি মিশকা? অসভ্য মেয়ে কোথাকার, আমাদের ছেলেটাকে ফাঁসিয়ে বিয়ে করে নিলি। বড় লোক দেখলেই মাথা খারাপ হয়ে যায়, তাই না? রাই ছলছল চোখে তাকিয়ে রইল মহিলাটার দিকে। মিশকে আবার বলল, প্লিজ ফুপি, চুপ করো তো, কারো ব্যাপারে না জেনে কোনো কথা বলতে নেই, এতে পাপ হয়, জানো না? এই মিশকা, তুই আমাকে জ্ঞান দিস না তো। হঠাৎ একটা কঠিন কণ্ঠস্বর রায়ের কানে আসতেই রাই চমকে উঠল। মিশকা, এইটা বুঝি আমাদের আবরারের বউ? হ্যাঁ মা, মিশকা বলল। মহিলাটি রায়ের কাছে এসে দাঁড়ালো। নিজের হাত থেকে দুটো বালা খুলে রাইকে পরিয়ে দিল আর বলল, সুখী হও। এবার আবরারের ফুফু বলল, এটা কি করছো আনিলা? নিজের ঘরে কালসাপকে ঠাঁই দিচ্ছ তুমি? আমার ছেলে বিয়ে করে এনেছে, শাশুড়ি হিসেবে আমি আমার দায়িত্ব পালন করলাম।
এখন এই মেয়ে কি করবে তা তার ব্যাপার। রায় যখন বুঝতে পারল বালা পরিয়ে দেওয়া এই কঠিন গলার মানুষটি তার শাশুড়ি, তখন সে মাথা নুইয়ে আনিলা বেগমকে সালাম করতে গেল। রায়ের হাত আনিলা বেগমের পা ছোঁয়ার আগেই তিনি রায়ের হাত ধরে ফেললেন। অতঃপর বললেন, ছেলের বউরা মেয়ের মতো হয়। তুমি মিশকার থেকে কোনো অংশে কম নও আমার কাছে। আর কখনো আমার পা ছোঁয়ার মতো অপরাধ যেন না হয়। আমাকে নিজের মা মনে করবে সব সময়। কথাগুলো বলে আনিলা বেগম চলে গেল। এতক্ষণ সামনে দাঁড়িয়ে থাকা শাশুড়ি নামক মানুষটা যে স্বচ্ছ মনের মানুষ তা রায় বুঝল। সে কথা কঠিন স্বরে বললেও তার মনটা একেবারেই নরম। মিশকা রায়কে নিয়ে আবরারের ঘরে গেল। মিশকা দেখলো আবরার ব্যাগের মধ্যে জামা কাপড় আর কিছু কাগজ গুছিয়ে রাখছে। মিশকা আবরারকে বলল, ভাইয়া, তুমি হঠাৎ ব্যাগে কেন কাপড় গুছিয়ে নিচ্ছ? মাত্রই তো বাড়িতে এলে। আবরার কোনো কথা বলল না। মিশকা আবারও আবরারের কাছে যেয়ে বলল, কি হলো ভাইয়া, বলো না। এবার আবরার কঠিন চোখে একবার রায়ের দিকে তাকালো, তারপর বলল, আমাকে এই মেয়েটা ফাঁসিয়েছে। এই মেয়েটার সাথে আমি কিছুতেই সংসার করব না মিশকা। আবরার কথাটা বলেই বেরিয়ে গেল। মিশকা আনিলা বেগমকে ডাকতে লাগলেন। আনিলা বেগম আস্তে আস্তে আবরার গাড়ি নিয়ে বের হয়ে গেছে। রাই শুধু মূর্তির মতো দাঁড়িয়েছিল। আবরারের ফুফু রুহানা বেগম আনিলা বেগমের কাছে এসে বলল, বলেছিলাম না ওই মেয়েটা অলক্ষী একটা, দেখলি তো কিভাবে ছেলেটা চলে গেল। আমাদের ছেলেটাকে ফাঁসিয়ে কিভাবে বিয়ে করে নিল ওই ছোট লোকের মেয়েটা। আনিলা বেগম তার কথায় কান না দিয়ে আবরারকে কল করলো। প্রথমবারে আবরার কল রিসিভ না করলেও পরে রিসিভ করে। আবরার ফোন রিসিভ করতেই আনিলা বেগম বলল, আবরার বাবা, তুই কোথায় যাচ্ছিস সোনা? আমি আমেরিকা চলে যাচ্ছি মা। আবরার বলল, কেন বাবা, এমন করিস না, পরে কিন্তু আফসোস করবি তুই। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে নেই, চলে আয় বাড়িতে তাড়াতাড়ি। আনিলা বেগম ওই দিন আবরারকে অনেক বোঝায়, কিন্তু আবরার ফিরে আসেনি। বর্তমানে হঠাৎ দরজায় টোকা পড়তেই রায়ের ধ্যান ভেঙে যায়। রাই পাশে তাকিয়ে দেখে চা ঠান্ডা হয়ে গেছে। বাইরে তাকিয়ে দেখে আলো ফুটে গেছে। রাই একবার আবরারের ছবির দিকে তাকিয়ে দরজা খুলতে যায়। দরজা খুলতেই মিশকা ভেতরে আসে। মিশকা বলল, রাই, আজ কলেজে যাবে না? হ্যাঁ আপু, যাব। ওকে, আমার সাথে তাহলে চলো, আর একটু পরে নাস্তা করে নিচে এসো, কেমন? মিশকা চলে যেতে রাই দরজা লাগিয়ে দেয়। রাই স্বাধীন বিশাল ডিভানে গিয়ে তার লাগানো ফুল গাছে পানি দিতে লাগে। আবরার একদম গাছ পছন্দ করে না, কিন্তু রায়ের গাছ লাগাতে বেশ ভালোই লাগে। নিজের অবসর সময় এই গাছের সাথে রাই পার করে দেয়। একটু পরে রাই রেডি হয়ে নিচে নাস্তা করতে যায়। রাইকে দেখেই রুহানা বেগম বলল, এসে গেছে নাস্তা করতে। এই মেয়ে, তোমার লজ্জা করে না এই বাড়িতে থাকতে? নিজের মা বাপ তো খোঁজ নেয় না, আর যাদের কাছে বড় হয়েছ, তোমার ওই মামা মামি তো এই পর্যন্ত তোমার একটা খোঁজ নিল না। তা জন্মের কি ঠিক আছে, নাকি কুড়িয়ে পেয়েছে তোমাকে তারা? রায়ের চোখ পানিতে ভরে গেল। রায় নিজের কান্না থামাতে না পেরে দৌড়ে নিজের ঘরে চলে গেল। বিছানায় শুয়ে হাউমাউ করে রায় কাঁদতে লাগলো। গভীর রাত হয়ে গেছে। রায় ডিভানে দাঁড়িয়ে আছে। আজ সারাদিন রায় ঘর থেকে বের হয়নি। আনিলা বেগম একটু আগে জোর করে রায়কে খাইয়ে দিয়ে গেছে। যাওয়ার আগে পরম যত্নে রায়ের কপালে চুমু দিয়ে গেছেন। আনিলা বেগমকে কখনো শাশুড়ি মনে হয় না রায়ের। নিজের মায়ের জায়গাটাই রায় তাকে দিয়েছে। মেঘে ঢাকা আকাশের দিকে তাকিয়ে রায় নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রায়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। হঠাৎ রায় ডুকরে কেঁদে দিল। কেন আবরার, আমার কি দোষ? আপনি কেন আমাকে ভুল বুঝলেন? আমি কেন দোষ না করেও শাস্তি পাব? আমাকে আপনার সাথে বেঁধে কেন চলে গেলেন? দিনের পর দিন লোকের অপমান যে আমি আর নিতে পারছি না। আমি যে ক্লান্ত হয়ে পড়েছি আবরার। রায় কাঁদতে কাঁদতে বসে পড়ল। অপরদিকে আনিলা বেগম ঘরে বসে আছে। কিছুক্ষণ পর আফজাল খান ঘরে প্রবেশ করে। আফজাল খান হচ্ছে মিশকা আর আবরারের বাবা। আনিলা বেগমকে অন্যমনস্ক দেখে তিনি বললেন, কি হয়েছে আনিলা? আজকাল রায়ের জন্য বড্ড চিন্তা হয়। আবরার চলে যাওয়ার পর আর খোঁজ নেয়নি মেয়েটার। মেয়েটা দোটানার মধ্যে আছে। আর প্রতিদিন তোমার বোনের অপমানে মেয়েটা নিজেকে আরও গুটিয়ে নিচ্ছে। মেয়েটার বাড়ির কেউ তার খোঁজ নেয় না। কি করব আমি বুঝতে পারছি না। আফজাল খান দীর্ঘ নিঃশ্বাসের স্ত্রীকে বললেন,
চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি দেখি কি করতে পারি। এখন চলো ঘুমাবে। রায়ের চোখে ঘুম নেই। একের পর এক ধাক্কা তাকে ভেঙে দিয়েছে। নিজের প্রিয়জনরা যেভাবে তাকে দূরে ঠেলে দিয়েছে, তাতে একরকম হতাশায় সে ভুগছে। হতাশা তাকে ঘিরে ধরেছে। মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে তার, কিন্তু রায় না পারে মরে যেতে, কারণ আত্মহত্যা যে মহাপাপ, এই পাপ সে করতে চায় না। রায় ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। ঠিক তখনই রায়ের প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। আজকাল হঠাৎ হঠাৎ রায়ের মাথা খুব ব্যথা করে। রায় কাউকে এই ব্যাপারে কিছুই বলেনি। রায় ব্যথায় মাথা চেপে ধরে। রায় নিজের নাকে তরল কিছুর আভাস পায়। রায় একটা আঙ্গুল নাকের নিচে রাখতেই তার আঙ্গুল ভিজে গেল। রায় নিজের আঙ্গুলটা সামনে ধরতেই লাল বর্ণের রক্ত দেখতে পেল। রায়ের নাক থেকে রক্ত আসছে বিন্দু বিন্দু করে। রায় মাথাটা দুই হাতে চেপে ধরল, তারপর আস্তে করে উঠে দাঁড়ালো। রায় ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিল, তারপর একটা মাথা ব্যথার ঔষধ খেয়ে নিল। আস্তে আস্তে চোখ মেলে রায় তাকালো। মাথাটা এখনও ভার হয়ে আছে। ঘড়ির দিকে তাকাতেই দেখলো 9টা বাজে। রায় তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। নিচে নামতে রায় অবাক হয়ে গেল। সবাই বাড়ি পরিষ্কার করছে। বাড়ি রং করার জন্য লোকও এসেছে। হঠাৎ এত লোক কেন কাজ করছে, এর মানে রায় বুঝল না। রায় রান্নাঘরে উঁকি মারতে আনিলা বেগমকে দেখতে পেল। রায় মলিন কণ্ঠে একবার বলল, মা। আনিলা বেগম পেছনে ঘুরে রায়কে দেখে একটা মুচকি হাসি দিল। তারপর রায়ের কাছে এসে বলল, আমার মায়ের ঘুম ভেঙেছে তাহলে? রায় বলল, হয়েছে। আনিলা বেগম বললেন, কত বেলা হয়েছে দেখেছিস? তাড়াতাড়ি খেয়ে নে যা। আমার খেতে ইচ্ছে করছে না মা। কেন রে, কি হয়েছে আবার? আমার মাথাটা ব্যথা করছে, কিছু ভালো লাগছে না। আনিলা বেগম ব্যস্ত কণ্ঠে বলল, বেশি ব্যথা করছে? ডাক্তার ডাকতে বলবো তোর বাবাকে? না না, এমনিই ব্যথা করছে, তুমি টেনশন করো না তো। এখন যা, খেয়ে নে তাড়াতাড়ি, অনেক কাজ আছে আমার। মা, একটা কথা বলবো। হ্যাঁ বল তাড়াতাড়ি। মা, বাড়িতে এত লোক কেন কাজ করছে? কেউ কি আসবে নাকি বাড়িতে? আনিলা বেগম এবার মুচকি এসে বললেন, আবরার আসছে। আজ সকাল 5টায় কল করেছিল এয়ারপোর্ট থেকে, এখন প্লেনে আছে, আসতে আসতে বিকেল হয়ে যাবে। রায়ের পা ঠান্ডা হয়ে এসেছে। বুকের ভেতর অজানা জ্বর শুরু হয়েছে। বুকের বাঁ পাশটা খুব করে কাঁপছে। রায় কোনো রকম খেয়ে নিজের ঘরে চলে গেল। রায়ের চোখে জলরাশি জমা হয়ে গেছে। আজ কি সত্যি সে আসবে? আচ্ছা, আবরার কি তার সাথে একটু কথা বলবে, নাকি দূরে ঠেলে দেবে ভুল বুঝে? রায় পুরো ঘর পরিপাটি করে গুছিয়ে রাখলো, কাবার্ডের অর্ধেক ফাঁকা করে রাখলো। বিকেল হয়ে গেছে। রায় ডিবানে দাঁড়িয়ে আছে। রায়ের মনে হাজারো কথার ছন্দমালা খেলা করছে। হঠাৎ গাড়ির শব্দে রায়ের ধ্যান ভাঙল। আফজাল খান আবরারকে রিসিভ করতে গিয়েছিল। রায় একদৃষ্টিতে তাকিয়ে রইল গাড়ির দিকে। রায়ের অপেক্ষার প্রহর শেষ করে গাড়ির ভেতর থেকে কালো কোট পরা আবরার বেরিয়ে এলো। রায়ের বুকে লাফডাপ আওয়াজ প্রচণ্ড গতিতে বেড়ে যাচ্ছে। রায় আর দাঁড়ালো না, দৌড়ে চলে গেল মিশকার ঘরে। আবরার নিজের বাড়িতে অনেক দিন পরে এসেছে। আনিলা বেগমের খুশির শেষ নেই। ছেলেকে জড়িয়ে ধরে তিনি কেঁদে ফেললেন। আবরারও মাকে জড়িয়ে ধরল। আবরার নিজের ঘরে আসলো সব কিছু নিয়ে। মায়ের কান্না থামাতে বেশ বেগ পেতে হয়েছে তার। ঘরটা পরিষ্কার দেখে আবরার খুবই খুশি হলো। আবরার চারিদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। যার জন্য এসেছে তাকেই কোথাও দেখতে পেল না সে। আবরার ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিজের জিনিস কাবার্ডের ফাঁকা জায়গায় রাখলো। তারপর বাকি অর্ধেক জায়গায় রাখা কাপড়গুলো কয়েকটা ব্যাগে ভরে নিল। আবরার বাড়ির সবার সাথে আড্ডা দিয়েছে। সাদিও এসেছিল আবরারের সাথে দেখা করতে। রাত 10টা বেজে গেছে। আবরার ঘরে বসে আছে। তার খুব রাগ হচ্ছে কারো উপর। সে রাগে মাথা নিচু করে বসে আছে। অন্যদিকে রাই মিশকার ঘরে বসে আছে। সে আবরারের ঘরে যাবে না। আনিলা বেগম অনেকক্ষণ ধরে রায়কে বুঝিয়ে শেষ পর্যন্ত রাজি করায়। রায় ভয়ে ভয়ে ধীরবায়ে প্রবেশ করে চিরচেনা ঘরটাতে। আজ প্রবেশ করতেই তার ভয় করছে। রায় ঘরে যেয়ে দেখলো আবরার ঘরে নেই। রায় বিছানার এক কোণে যেয়ে শুয়ে পড়তে গেল। রায় আবরারের সামনাসামনি হতে চায় না। রায় বিছানাতে শুয়ে পড়বে এমন সময় একটা পুরুষালী কণ্ঠ তার কানে ভেসে এলো। রায় পেছনে তাকিয়ে দেখলো আবরার কঠিন চোখে তার দিকে তাকিয়ে আছে। আবরার বলল, তুমি আমার বেডে কি করছো?
রাই কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি তো এখানেই ঘুমাই প্রতিদিন। মানে তুমি এতদিন এখানে ঘুমিয়েছ? আবরার বলল। রাই মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আবরারের চোখে একরাশ ঘৃণা থাকলেও রায়ের চোখে এক সমুদ্র ভালোবাসা। আবরার আবারও বলল, আজ থেকে আর এখানে ঘুমোতে পারবে না তুমি। মলিন কণ্ঠে রাই বলল, তাহলে আমি কোথায় ঘুমাবো? ডিভানে ঘুমাবে তুমি, আমার ঘরে তোমার জায়গা হবে না। রায়ের ছোট মনে কষ্টগুলো দলা পাকিয়ে যাচ্ছে। রাই নিজের জায়গায় দাঁড়াতে পারছে না, তার খুব কষ্ট হচ্ছে। আবরার কথাগুলো বলে কবার্ড খুলল, তারপর একটা পেপার রায়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এই পেপারে সাইন করে দাও। রায় বলল, এটা কিসের পেপার? আবরার কাট কাট গলায় বলল, ডিভোর্স পেপার। তুমি এই বাড়িতে আর 4 মাস থাকতে পারবে, তারপর তুমি চলে যাবে। আবরার কাবার্ড খুলে একটা প্যাকেট বের করলো। তারপর আবরার বলল, এখানে দেনমোহরের সব টাকা আছে, 4 মাস পরে চলে যাবে তুমি আমাকে মুক্তি দিয়ে। এখন পেপারে সাইন করে দাও। রাই বুক ভরা কষ্ট নিয়ে বলল, এখন সাইনটা না করলে হয় না? 4 মাস পরেই না হয় সাইনটা করব। আবরার বলল, না, এখনই করে দাও। তোমাদের মতো মেয়েদের বিশ্বাস নেই, তোমরা ছেলেদের ফাঁসাতে সব করতে পারো, এখন তাড়াতাড়ি সাইন করে দাও। রাই কথা বাড়ালো না, চোখের পানি মুছে সাইন করে দিল পেপারে। রাই সাইন করতেই আবরার পেপারটা নিয়ে গেল, তারপর বলল, এখন যাও ঘর থেকে। আর শোনো, তোমার জামা কাপড় আর এখন থেকে কাবার্ডে রাখতে পারবে না, আমি ব্যাগে ভরে রেখেছি, ঘরের অন্য কোথাও রেখে দিও। রাই নিজের কান্না আটকে রাখলো যতটা সম্ভব। আবরারের সামনে দুর্বল হবে না। রাই শীতের মধ্যে চলে গেল ডিবানে একটা বালিশ আর কম্বল নিয়ে। হাড় কাঁপানো শীতের মধ্যে দাঁড়িয়ে রাই স্বচ্ছ থাই জানালায় বারবার আঘাত করছে সে। রাই দুঃখ ভরা কণ্ঠে বলল, আবরার, দয়া করে দরজাটা খুলুন, আমি বাইরে থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি ফ্লোরে শুয়ে থাকবো, তবুও আমাকে ভেতরে যেতে দিন। আবরার, আমার কথাটা শুনছেন? আমি ঠান্ডা বাতাসে ঘুমোতে পারছি না, আমার মাথায় খুব ব্যথা করছে। রায়ের কথাগুলো আবরার শুনতে পারছিল, কিন্তু সে বিছানা থেকে উঠছে না। রায়ের যা ইচ্ছা হোক, তাতে তার কি? এতটা নিষ্ঠুর হবেন না, একটু দয়া করুন আমার ওপর। আবরার, অন্তত মাথা ব্যথার ওষুধটা দিন আমাকে, আমি আর সহ্য করতে পারছি না। এবার আবরারের ভীষণ রাগ হলো, নিজেও ঘুমাচ্ছে না আর তাকেও ঘুমাতে দিচ্ছে না। আবরার রাগান্বিত হয়ে দরজার কাছে গেল, তারপর বলল, এভাবে চিৎকার করছো কেন? অভদ্র লোকের মতো চিৎকার করে আমার ঘুমের 12টা না বাজালে শান্তি হচ্ছিল না বুঝি? আবরার, বাইরে প্রচুর ঠান্ডা বাতাস, আমি একটুও ঘুমাতে পারছি না, আমার মাথাটা অনেক ব্যথা করছে, একটা ঔষধ দিন না প্লিজ। কি ভেবেছ আমি কিছু বুঝি না? সব তোমার রুমে ঘুমানোর ধান্দা, তাড়াতাড়ি ঔষধ নাও আর চলে যাও। রাই ঔষধের পাতা থেকে একটা ঔষধ নিল, তারপর আবার ডিবানে চলে গেল, কিন্তু অশ্রু সজল চোখে আবরারের দিকে একবার তাকিয়েছিল। আবরার রায়ের সেই চোখ কি দেখেছিল? আবরার রায়ের সেই চোখে কি দেখেছিল? রাই ডিবানে যেতেই আবরার আবারও দরজাটা আটকে দিল। একটু একটু করে রাত পার হয়ে গেল, কিন্তু রায়ের চোখে ঘুম ধরা দিল না। শেষ রাতের দিকে রাই ঘুমিয়ে গেল। এই মেয়ে আর কতক্ষণ ঘুমাবে? আবরারের চিৎকারে রায়ের ঘুম ভেঙে গেল। আমার মা বাবাকে দেখাতে চাও যে আমি তোমাকে সারা রাত বাইরে রেখেছি, তাই না? রাই আবরারের দিকে তাকিয়ে রইল ঘুম ঘুম চোখে। তোমাদের মতো মেয়েদের আমার ভালো করে চেনা আছে, এখন তাড়াতাড়ি ওঠো। রাই ফ্লোর থেকে উঠে ওয়াশরুমে চলে যাবে, তখন আবরার বলল, আমাদের মধ্যে যা হয়েছে তা যেন মা বাবা না জানে, বুঝেছ? রাই আবরারের দিকে তাকিয়ে রইল। রাই মুখে কিছুই বলতে পারল না, ভেতরটা শেষ হয়ে যাচ্ছে রায়ের, তবুও কাউকে কিছুই বুঝতে দেবে না সে। কিছুক্ষণ আগেই রাই নাস্তা করে বেরিয়ে গেছে মিশকার সাথে। রাই আর মিশকা যাচ্ছে। হঠাৎ রাই মিশকাকে বলল, আপু, গাড়িটা একটু থামাতে বলো না ড্রাইভার আঙ্কেলকে। কেন, কিছু লাগবে? মিশকা বলল। রাই বলল, আসলে আপু, আমার একটু কাজ আছে, তুমি যাও, আমি একটু পরে যাব। মিশকা রাইকে নামিয়ে দিল আর যাওয়ার সময় রাইকে সাবধানে থাকতে বলল। মিশকার গাড়ি যেতেই রাই একটা রিক্সা ডেকে নিল, তারপর রওনা দিল হাসপাতালের দিকে। রাই এখন বসে আছে ডাক্তারের চেম্বারে। ডাক্তার রাইকে বলল, আপনার মাথা ব্যথা আজ কতদিন যাবত? আজ প্রায় 6 মাস ম্যাডাম। এতদিন মাথা ব্যথা আর আপনি এখন ডাক্তারের কাছে এসেছেন? আর কোনো উপসর্গ আছে আপনার?
মাঝে মাঝে আমার জ্বর আসে রাতে। আজকাল মাথার পেছনে খুব ব্যথা করে, বেশিক্ষণ বসে থাকতে পারি না, আর 2 দিন আগে নাক থেকে রক্ত এসেছিল। আপনাকে আমি কিছু টেস্ট দিচ্ছি, এগুলো তাড়াতাড়ি করে আমার কাছে আসবেন, একদম দেরি করবেন না। রাই চেম্বার থেকে বের হয়ে টেস্টগুলো তাড়াতাড়ি করিয়ে নিল। টেস্ট করার পরই রাই আবারও কলেজের দিকে রওনা দিল। মিশকা ক্লাস থেকে বের হয়ে রাইকে না পেলে সন্দেহ করবে, তাই রাই সিএনজি নিয়ে তাড়াতাড়ি চলে গেল কলেজে। অপরদিকে আবরার হাজারবার চেয়েও গাড়ি ব্রেক করতে পারছে না। আজ বাবার অফিসে সে এসেছে। আফজাল খান আবরারকে ব্যবসার হাল ধরতে বলেছেন। আবরার আসার সময় নতুন গাড়ি নিয়েই এসেছে, কিন্তু গাড়িটা ব্রেক কেন করছে না সেটাই আবরার বুঝতে পারছে না। বারবার ব্রেক করতে চেয়েও ব্যর্থ সে। আবরারের গাড়ির সামনে হঠাৎ একটা ট্রাক চলে আসে। আবরার নিজের গাড়িটা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয় না। আবরারের গাড়িটা বিরাট বড় একটা গাছের সাথে ধাক্কা খায়। রাই আর মিশকা কিছুক্ষণ আগে বাসায় এসেছে। রাই রুমে এসে ফ্রেশ হয়ে নিল। রাই নিচে যেতেই দেখলেন আফজাল খান কাউকে কল করছে, তার মুখে দুশ্চিন্তার ছাপ। রাই আফজাল খানের পাশে বসল, তারপর বলল, বাবা, আপনাকে চিন্তিত লাগছে, কিছু কি হয়েছে? আফজাল খান হালকা হেসে বললেন, না মা, কিচ্ছু হয়নি। আবরার ফোন ধরছে না, তাই একটু চিন্তা হচ্ছে ছেলেটার জন্য। যাও, খেয়ে নাও এখন। সন্ধ্যা হয়ে গেছে, আবরার ফোন ধরছে না। আফজাল খান গাড়ি নিয়ে বের হবেন, এমন সময় তার মোবাইলে একটা কল আসলো। আফজাল খান ফোনের দিকে তাকিয়ে দেখলো আবরারের নাম্বার থেকে কল এসেছে। তিনি সাথে সাথে কলটা রিসিভ করতে ওপাশ থেকে কেউ একজন বলছে, আমি পুলিশ অফিসার শওকত বলছি। আফজাল খান বললেন, এটা আমার ছেলের নাম্বার, আপনার কাছে আমার ছেলের ফোনটা কেন? আসলে ওনার গাড়ি ব্রেক ফেল করে দুর্ঘটনা ঘটেছে। আপনার ছেলে এখন হাসপাতালে ভর্তি আছে। আপনারা তাড়াতাড়ি আমার পাঠিয়ে দেওয়া হাসপাতালের ঠিকানায় চলে আসুন। আফজাল খান দেরি করলেন না। আবরারের গাড়ি দুর্ঘটনার কথা আনিলা বেগম শুনতেই ঢুকরে কেঁদে উঠলেন। আবরারের দুর্ঘটনায় রায়ের পায়ের নিচে মাটি সরে গেছে। রায় আফজাল খানের কাছে কাঁদতে কাঁদতে বলল, বাবা, উনি ঠিক আছেন তো? বাবা, ওনার কিছু হয়নি তো আবার? আমি জানি না রে মা, কিন্তু তাড়াতাড়ি এখন আমাদের হাসপাতালে যেতে হবে। আফজাল খান যত দ্রুত সম্ভব সবাইকে নিয়ে হাসপাতালে গেলেন। রায় দৌড়ে গাড়ি থেকে বের হয়ে গেল। রায় রিসিপশন থেকে আবরারের কেবিন নাম্বারটা জেনে নিল। রায় দৌড়ে কেবিনের কাছে গেল। রায়ের মনে হচ্ছে কেউ তার কলিজা টেনে বের করে নিয়েছে। চোখের পানি যেন থামতে চাইছে না। রায় কাছের জানালা দিয়ে ভেতরে তাকালো। রায়ের হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কেবিনের ভেতর থেকে ডাক্তার বের হতেই রায় বলল, আমার স্বামীর কি অবস্থা ডক্টর? ডাক্তার বলল, আপনার স্বামী ভালো আছেন। মাথায় খুব একটা ব্যথা না পেলেও হাতে আর পায়ে বেশ ক্ষত হয়েছে। 6 মাসের আগে ঠিকমতো হাঁটতে পারবে না বলে মনে হয় না, তবে সঠিকভাবে সেবা যত্ন করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওনাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, জ্ঞান আসতে রাত হবে, চিন্তা করবেন না। ডাক্তার কথাগুলো বলে চলে গেল। রাত 2টা বাজে। চারিদিকে নীরবতা বিরাজমান। রাই আবরারের পাশেই একটা চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে। কিছুক্ষণ আগেই রাই ঘুমিয়ে গেছে। আবরার আস্তে আস্তে চোখ খুলতেই নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো। আবরারের পাশে তাকাতেই রাইকে দেখতে পেল। আবরার পাশে তাকাতেই রাইকে দেখতে পেল। মেয়েটার মুখটা শুকিয়ে গেছে। আবরারের ইচ্ছে হলো না রাইকে ডাকতে, কিন্তু খুব পানির পিপাসায় তার গলা শুকিয়ে গেছে। আবরার রাইকে আস্তে করে ডাক দিয়ে বলল, এই শুনছো রাই? আবরার ডাক দিতেই রাই তার বিধ্বস্ত চোখে তাকালো। রাই ব্যস্ত কণ্ঠে বলল, আপনার কিছু লাগবে? আপনার কষ্ট হচ্ছে কোথাও? ডাক্তার ডাকবো আমি? রাইকে থামিয়ে দিয়ে আবরার বলল, আমি ঠিক আছি রাই, আমার খুব পানির পিপাসা পেয়েছে, একটু পানি এনে দেবে আমাকে? এই প্রথম আবরার রায়ের সাথে ভালো মতো কথা বলেছে। রাই খুশিতে আত্মহারা হয়ে গেছে। ভালোবাসার মানুষের একটু ভালো কথা অমৃতের চেয়েও উত্তম প্রেমিকার কাছে। রাই অতি ব্যস্ত হয়ে আবরারের কাছে পানি নিয়ে এলো। রাই আস্তে করে আবরারের মাথার নিচে হাত দিল। আবরারের মাথাটা একটু উঁচু করে রাই পানি খাইয়ে দিল। আবরার পানি খেয়ে শুয়ে রইল। তারপর বলল, মা বাবা আসেনি, তুমি এখানে কেন? রায়ের এখানে থাকাটা আবরারের পছন্দ হচ্ছে না, এটা রাই বুঝতে পারল। রাই একটা শুকনো হাসি দিয়ে বলল, ওনারা এসেছেন,
বাবা আর মিশকা বাইরে আছেন। মা আপনার এই অবস্থা দেখে নিজেও অসুস্থ হয়ে গেছেন, তাই বাবা মাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আবরার আর কিছুই বলল না। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আবরারের আর ঘুম আসছে না। রাই আবরারের পাশেই বসে আছে। আবরার ঘুমাচ্ছে না, তাই রাই বলল, আপনি ঘুমাচ্ছেন না কেন? আবরার আস্তে করে বলল, আমার মাথা ব্যথা করছে, তাই ঘুম আসছে না। রাই কোনো কথা না বলে আবরারের মাথায় হাত বুলাতে লাগলো। আবরার কঠিন চোখে রায়ের দিকে তাকালো। রাই কিছু না বলে মুচকি হাসি দিল। আবরার এবার বলল, তুমি কেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ? হাত সরাও। আরও 4 মাস আমি আপনার স্ত্রী। আপনার মাথায় আমি ছাড়া আর কে হাত বুলিয়ে দেবে শুনি? 4 মাস পর না হয় আরেকটা বিয়ে করে নেবেন। আবরার মুখ বার করে শুয়ে রইল। সে অসুস্থ বলে রাই তাকে এই কথাগুলো বলছে, এটা আবরার বুঝতে পারল। একবার সুস্থ হোক, তারপর বোঝাবে। রায়ের নরম হাতের পরশে আবরার ঘুমিয়ে গেল। কিন্তু রায় আর ঘুমালো না। সারা রাত আবরারকে দেখেই পার করে দিয়েছে। বেলা 11টায় আবরারের ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখলো রায় নেই। এর মধ্যে কেবিনের ভেতর নার্স প্রবেশ করলো। নার্স আবরারকে সজাগ দেখে বলল, গুড মর্নিং মিস্টার খান। আবরার নার্সকে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, গুড মর্নিং। নার্স কাজ করতে করতে বলল, আপনি কিন্তু খুব লাকি স্যার। আপনি লাখে একজন স্ত্রী পেয়েছেন। কাল হাসপাতালে এসে তার কি কান্না আপনার জন্য। সারা রাত আপনার কাছে বসেছিল। আমরা হাজারবার বলেও সরাতে পারিনি। উনি একটু আগে 1 ঘন্টার জন্য একটু বাইরে গেছেন। আপনার খেয়াল আমাকে রাখতে বলে গেছেন। আবরার এবার রায়ের প্রতি রাগ হলো। সে অসুস্থ এটা জেনেও মেয়েটা তাকে রেখে চলে গেছে। মেয়েটা ভালো নাটক করতে পারে। সবাইকে বোঝাচ্ছে সে আমাকে ভালোবাসে, কিন্তু তাকে তো আমার থেকে ভালো কেউ চেনে না। আবরার শুয়ে আছে, এর মধ্যেই রায় ভেতরে প্রবেশ করলো। আবরার আর চোখে রায়ের দিকে তাকালো। রায়ের মুখটা মলিন হয়ে আছে। মুখটা বড্ড বেশি শুকনা লাগছে। রাই অনেক কষ্টে একটু হাসলো, তারপর বলল, কেমন আছেন? শরীরটা এখন ভালো লাগছে? আসতে একটু দেরি হয়ে গেছে, তাই না? আবরার শক্ত কণ্ঠে বলল, অভিনয়টা একটু বেশি হয়ে যাচ্ছে না? সবার সাথে এমন একটা ভাব করছো যে আমাকে কত ভালোবাসো তুমি, কিন্তু আমি মরে গেলেও তো তোমার কিছু যায় আসে না। রাই টলমল চোখে আবরারের দিকে তাকিয়ে বলল, আপনি সত্যি বড্ড অবুঝ আবরার। আমার সব আয়ু আপনাকে দিতেও আমার আপত্তি নেই, কিন্তু কি করো বলুন? ওইটাও নেই আমার কাছে খুব বেশি। আপনি আমাকে সত্যি বুঝলেন না। রাই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, তারপর কেবিন থেকে বেরিয়ে গেল চোখের পানি মুছতে মুছতে। 1 সপ্তাহ পেরিয়ে গেছে। আবরারকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আবরার ঘরে শুয়ে আছে। রাই স্যুপ নিয়ে ঘরে আসলো। আবরার পাশে বসে রাই বলল, এখন ওষুধ খেতে হবে। আমি স্যুপ খাইয়ে দিচ্ছি, আপনার কোনো কথা শুনবো না আমি। তাড়াতাড়ি খেয়ে নেবেন। আমার উপর হুকুম জারি করেছো তুমি। তুমি কি ভেবেছ আমি অসুস্থ বলে কিছুই করতে পারবো না? রাই স্যুপে ফু দিতে দিতে বলল, আপনার উপর আমি হুকুম জারি করতে চাই না। তবুও যদি আপনার মনে হয় আমি আপনাকে হুকুম করছি, তাহলে হ্যাঁ, আমি হুকুম করছি। যতদিন বেঁচে আছি ততদিন না হয় হুকুম করে গেলাম, ক্ষতি কি? মরে গেলে তো আর পারবো না। হঠাৎ হয়তো একদিন দেখবেন আমি আর নেই। ওই দিন হাজার চাইলেও আর হুকুম করতে পারবো না। তাই যতদিন বেঁচে আছি ততদিন না হয় আমার মতো করেই থাকুন, ক্ষতি কি তাতে? আর তো কয়েকটা দিন মাত্র। আবরার এবার রায়ের দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, তোমার বয়স কত? হ্যাঁ, এখনই মরার কথা বলো কিভাবে? তোমার থেকেও অনেক বেশি বয়স্ক লোক এখনও আছে, আর তুমি মরার কথা বলছো? রায় এবার একটু হাসলো, তারপর আস্তে করে বলল, ওপারে যাওয়ার চিঠি যে কোনো সময় চলে আসে। আমারও চিঠি চলে এসেছে, যে কোনো সময় আমাকেও চলে যেতে হবে। আমার যাওয়ার সময় যে ঘনিয়ে আসছে আবরার। আপনার অজানাতেই হয়তো একদিন হারিয়ে যাব কোনো এক কুয়াশা ঢাকা ভোরে। রায় আবরারকে খাবার খাইয়ে দিল, তারপর ঔষধ খাইয়ে দিয়ে ওড়না দিয়ে মুখ মুছে দিল। রায় ট্রেতে সব কিছু গুছিয়ে নিতে নিতে বলল, আমি 10 মিনিটের জন্য নিচে যাচ্ছি নাস্তা করতে। নাস্তা করা হলেই চলে আসব। রায় ট্রেন নিয়ে চলে গেল। তখন আবরার বলল, আমি অসুস্থ বলে দয়া করছো আমাকে? তুমি কি ভাবো তোমার অভিনয় আমি বুঝি না? একটা নার্সও রাখতে দিতেছ না।
তোমার মতো মেয়েরা নিজের স্বার্থ ছাড়া কিছুই করে না। সেবা করার বিনিময়ে কি চাও বলো? রাই আবরারের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। রাই কথা বলছে না। তাই আবরার বলল, কি হলো, কথা বলছো না কেন? কি চাই তোমার? রাই আবার শান্ত গলায় বলল, প্রথমত আপনাকে। দয়া বা করুণা করার আগে যেন আল্লাহ আমার মৃত্যু দেয়। আর আমি বেঁচে থাকতে আমার স্বামীকে অন্য মেয়ে সেবা করবে তা আমি হতে দেব না। আর হ্যাঁ, ঠিকই বলেছেন, আমার মতো মেয়েরা স্বার্থ ছাড়া কিছুই করে না। আপনি আগে সুস্থ হন, তারপর আমি চেয়ে নেব। সবাইকে কেন বোঝাতে চাইছো তুমি আমায় ভালোবাসো? এমন একটা ভাব করছো যেন আমরা একে অপরকে খুব ভালোবাসি। কেন মিথ্যে নাটক করছো? আবরাল বলল, মিথ্যে নাটক আমি করতে পারি না। আর হ্যাঁ, আপনাকে আমি ভালোবাসি। আপনার ভালোবাসা আমার দরকার নেই। আমি আপনাকে যতটুকু ভালোবাসি তাই যথেষ্ট আমার জন্য। আর যদি মনে হয় আমি অভিনয় করছি, তাহলে হ্যাঁ, আমি অভিনয় করছি। কারণ ভালোবাসা আর যাই হোক, আপনি বুঝবেন না। আমি মরার পর আরেকটা বিয়ে করে খুশি হবেন আশা করি। রাই কথাগুলো বলে আর দাঁড়ালো না, চলে গেল। আবরার রায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তুমিও আমাকে বুঝবে না। কেন তুমি আমাকে ঠকিয়েছ? আমার কি দোষ ছিল? অনেকক্ষণ হয়ে গেছে রায় আসছে না। 15 মিনিট পার হয়ে গেছে। এদিকে আবরারের একা একা কিছুই ভালো লাগছে না। আবরারের খুব রাগ হচ্ছে মেয়েটার ওপর। মেয়েটা ইচ্ছে করে দেরি করছে। আবরারের ভাবনা ছেদ করে রাই রুমে আসলো। রায়কে দেখে আবরার চোখ সরিয়ে নিল। রায় আবরারের দিকে তাকিয়ে বলল, রাগ করার কারণটা কি মশাই? মুখটা এমন বাংলা পেঁচার মতো করে রেখেছেন কেন? আমি কারো ওপর রাগ করিনি, আবরার বলল। তা তো মুখটা দেখেই বুঝতে পারছি। সাদিবাই এসেছে, তার সাথে একটু কথা বলতে গিয়ে দেরি হয়েছে। রাই খেয়াল করলো আবরারের মুখের রং পরিবর্তন হয়েছে। আবরারের শরীর কাঁপছে। রাগে আবরারের শরীর কাঁপছে খুব করে। রাই আবরারের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আপনার? হঠাৎ রেগে যাচ্ছেন কেন? আমি কি কোনো ভুল করেছি? তাহলে ক্ষমা করে দিন। আবরার রায়ের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, এখানে কেন এসেছো? যাও না তোমার সাদির কাছে, ওর সাথেই তো তোমার। আবরার আর কিছুই বলল না, হঠাৎ থেমে গেল। রায় অস্থির কণ্ঠে বলল, আপনি কী সব বলছেন? আপনার কথা আমি বুঝতে পারছি না। আর এভাবে রেগে গেলেন কেন সাদি ভাইয়ের নামটা শুনে? কি হয়েছে আমাকে বলুন না। আবরার নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে খুব। আবরার নিজের চোখ বন্ধ করে নিল। তারপর কয়েকটা শ্বাস নিল। রায় আবারও পড়ল, কি হয়েছে বলুন না। আবরার রায়কে বলল, আমাকে এখন একা থাকতে দাও। যাও সাদির সাথে কথা বলে এসো। সাদি ভাইয়ের সাথে আমি কি বলবো? আপনি বরং একটু উঠে বসুন। রায় কথাটা বলে কাবার্ডের কাছে গেল। তারপর একটা সাদা কাপড় বের করলো। রায় কাপড়টা নিয়ে আবরারের কাছে গিয়ে বলল, এবার আমার কাছে আসুন। কেন, কি করবে এটা দিয়ে? আগে বলো। এটা আপনার গলায় বেঁধে দেব। কেন বাঁধবে এটা? বাঁধার পরেই দেখতে পারবেন। এবার কাছে আসুন। কাপড়টা দিয়ে রাই আবরারের শরীরটা ঢেকে দিল। তারপর বলল, এবার একটু বসুন, আমি আসছি। রাই একটু পরে নাইফ, রেজার, শেভিং ক্রিম সহ আরও কিছু জিনিস নিয়ে ঘরে এলো। আবরার রায়ের হাতে ওইগুলো দেখে বলল, এগুলো কেন এনেছো তুমি? আপনার গোঁফ আর চুল কত বড় হয়েছে দেখেছেন? আপনাকে এখন চিড়িয়াখানার হনুমানের মতো লাগছে। রাই কথাটা বলে মুচকি মুচকি হাসছে। অপরদিকে আবরার ছোট ছোট চোখ করে রায়ের দিকে তাকিয়ে বলল, কি বললে? আমাকে হনুমানের মতো দেখতে? রাই শান্ত স্বরে বলল, ভুল কি বললাম আমি? বিশ্বাস না হলে একবার আয়নায় নিজের চেহারাটা দেখে নিন। রাই কথাটা বলেই একটা ছোট আয়না আবরারের সামনে ধরল। আবরার আয়নার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সত্যিই তো তার চুল আর গোঁফ বেশ বড় হয়ে গেছে। কিন্তু তাই বলে এই পুচকি মেয়েটা তাকে হনুমান বলবে? আবরার রাগী গলায় বলল, আমার চুলদারি তোমার কাটতে হবে না। আমাকে তো হনুমানের মতো দেখতে, আমার লাগবে না গোঁফ চুল কাটা। আমি আমার স্বামীর চুল আর গোঁফ কেটে দেব, তাতে আপনার কি? হ্যাঁ, আর আমার স্বামীকে আমি হনুমান বলবো, যা ইচ্ছা তাই বলবো।
আপনি এর মাঝে কথা বলার কে? হুম? আমার স্বামীর সেবার কোনো ত্রুটি আমি হতে দেব না। এবার লক্ষ্মী ছেলের মতো বসে থাকুন তো। রাই আবরারের চুল আর গোঁফ কেটে ছোট ছোট কোটে দিয়েছে। আবরার সারাটা সময় রাইয়ের মুখের দিকেই তাকিয়েছিল, একটা কথাও আবরার বলেনি। চুল গোঁফ কাটার পর রাই ভেজা কাপড় দিয়ে আবরারের সমস্ত শরীর মুছে দিল। আর আবরার শুধু রাইকেই দেখছে। রাই ড্রয়ার থেকে একটা মলম এনে আবরারের ছোট ছোট কাটা জায়গায় লাগিয়ে দিল। আবরার রাইকে বলল, এতটা কেন করছো? এই করুণাগুলো না করলে হয় না? সাদি অপেক্ষা করছে তোমার জন্য। আমাকে নিয়ে কেন এত অভিনয় করছো? আমার এইসব একদম ভালো লাগছে না। সত্যি বলছি, আমার সাথে অভিনয় করো না।